আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, এই যে ইউনাইটেড নেশনসের যে রিপোর্টটা, এটা নিয়ে আমরা গতকাল আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি। আপনি বলেছেন যে 38 পাতা পর্যন্ত আপনি পড়েছেন, কিন্তু কেন এইরকম একটা রিপোর্ট ইউনাইটেড নেশনস তৈরি করলো সেটা বোঝা গেল না। ভাবতে পারছেন এই রিপোর্টটা আসলে কারা তৈরি করেছিল? অনেক ধন্যবাদ। 38 পাতা থেকে এখন আরেকটু বেড়েছে, সেটা 52 পাতাতে এসেছে। গতকালকে একটি চাঞ্চল্যকর সংবাদ আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেটা হচ্ছে যে এই রিপোর্টটা তৈরি করতে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে 71-এর যুদ্ধাপরাধী, আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত যে দলটি, রাজাকারের যে দলটি, সেটা হচ্ছে জামাতে ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন শিবির। এই বক্তব্যটি আমাদের বের করা না, থ্যাঙ্কস গড যে তারাই এটা ওপেনলি স্বীকার করেছে যে শিবির এই পুরো রিপোর্টটাতে তৈরি করতে তারা সব ধরনের সহযোগিতা করেছে এবং যেখানে যেখানে যাওয়া প্রয়োজন, যাদের কাছে স্টেটমেন্ট আনা প্রয়োজন, এগুলো সবকিছুই মূলত তারা এনে দিয়েছে। সেগুলো তাদের ভাষ্য। আপনার কায়ুম নামে যেই ছেলেটি আছে ঢাকা ইউনিভার্সিটি শিবিরের প্রধান, সে গতকালকে এই কথাটি, এই বক্তব্যটি দেয় এবং সেটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা রিপোর্টের পর থেকে রিপোর্টের নানান ধরনের অসামঞ্জস্যতা নিয়ে নানাবিধ রকমের বক্তব্য করেছি। আমি সেদিনই বলেছিলাম যে এই রিপোর্টটি ঠিক যেরকম ভাবে নিরপেক্ষ হওয়া প্রয়োজন ছিল, একটি উদার দৃষ্টিভঙ্গি নিয়ে, মূলত আসলে জুলাই অগাস্টের যে সময়টাতে ডেফিনেটলি সেখানে আহত এবং নিহতের বিষয়াদি ছিল। আমরা বারবার বলেছি এটি একটি সুষ্ঠু তদন্ত প্রয়োজন, বিকজ আমরা বারবার দাবি করেছি যে পুলিশ যেই ধরনের অস্ত্র ব্যবহার করে না, আমরা সেই ধরনের অস্ত্রের ব্যবহার দেখেছি। আমরা দেখেছি আপনার 7.62 মিলিমিটারের রাইফেলের গুলি দেখেছি এবং আমরা বলেছি যে এই হত্যাকাণ্ডগুলোর ভেতরে এমন একটি পক্ষ আছে যারা এই পুরো ব্যাপারটি সুবিধা নিয়েছে। আমরা বারবার এটা বলেছি এবং আমাদের এই কথার পরিপ্রেক্ষিতেই দেখা যাচ্ছে যে এটার একটা সামঞ্জস্যতা পাওয়া গেল কখন, যখন ইউনূসের দখলদার বাহিনী ক্ষমতা দখল করলো এবং তাদের প্রথম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তিনি একটি সংবাদ সম্মেলনে বললেন যে যারা আহত হয়েছে এবং যেসব রিপোর্ট আমি পেয়েছি সেখানে 7.62 মিলিমিটার রাইফেলের অস্তিত্ব আমি পেয়েছি। আমরা তো এই ধরনের কিছুই বাংলাদেশে ঘটে যেটা বাংলাদেশের মাটিতে নেই, সেরকমও হয়। রাইট, মানে পুলিশ ইউজ করে না এবং বাংলাদেশের মাটিতে এটা ব্যবহার হয় বাংলাদেশে আর কি। এখন যদিও আপনার দেশ, দাদা, বলতে খারাপ লাগছে, কিন্তু এটা কি করে সম্ভব যে ইউনাইটেড নেশনস এর মতন একটা সংস্থা, জাতিসংঘ, তাদের রিপোর্ট জামাত তৈরি করে দিচ্ছে? কিন্তু হ্যাঁ, একদম সত্যি, কে বানিয়েছিল এই রিপোর্টটা দেখুন, যে তারা নিজেই আবার ফলো করে সোশ্যাল মিডিয়াতে এটা বলে দিচ্ছে। আমি দেখাবো সেই ফুটেজটা, প্রোডাকশন টিমকে বলবো যে সেই যে পোস্ট সোশ্যাল মিডিয়াতে, সেটা আমি দেখাই যে দেখুন, এই যে এমডি আবু সাদিক, কে এই ব্যক্তি সেটা আমরা পরে আলোচনায় আসবো। তবে আপনাদেরকে বলি, এই যে অর্চাড থেকে যে তদন্ত রিপোর্ট পেশ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। বিশ্বের দরবারে ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতার দলিল তৈরি হয়েছে, মানে হাসিনাকে টার্গেট করা হয়েছে, সেটা তো বোঝাই যাচ্ছে। এই রিপোর্টকে দল মত নির্বিশেষে ফ্যাসি বিরোধী সকল শক্তিকে বহির্বিশ্বে প্রচার করা দরকার। উক্ত প্রতিবেদন প্রণয়নে সকল স্টক হোল্ডারই কোনো না কোনো ভাবে যথাসম্ভব সহযোগিতা করেছে। রিপোর্ট তো এখান থেকে একটু খেয়াল করবেন যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আজ তাক বাংলায়, রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে শুরু থেকে যুক্ত থাকার সুযোগ হয়েছিল আমার। জাতিসংঘের প্রতিবেদন প্রণয়নে প্রতিটি কাজ অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে করা হয়েছে। মানে কি অদ্ভুত বিষয় দেখুন, লেখা রয়েছে সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, মানে জামাত। এরা শেষ পর্যন্ত রিপোর্ট তৈরি করলো নিঝুম বাবু, আর সেই রিপোর্টটা ইউএন ছেপে দিল। আসলে পরপর কয়েকটা সংবাদে আমি হাসিও ঠেকে রাখতে পারছি না, আবার একদিকে কষ্ট হচ্ছে। হাসছি এই কারণে যে আমরা এই রিপোর্টটা পাবলিশ হওয়ার পরে, আপনি জানেন যে আমি রিপোর্টটা পাবলিশ হওয়ার পরে খুবই বিরক্ত বোধ করেছিলাম যে এই ধরনের একটা একপেশে রিপোর্ট, এবং এর মধ্যেই আপনারা জানেন যে ডোনাল্ড জে ট্রাম্প, তিনি জাতিসংঘের হিউম্যান রাইটস যে অর্গানাইজেশন আছে এটা থেকে তার সমস্ত সমর্থন, সহযোগিতা তিনি কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা বলে তিনি উঠিয়ে নিয়েছেন। সেই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের কাছে আছে, সেটাও দেখাই। দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি প্রোডাকশন টিমকে বলবো সেটাও একবার শোনাতে, যে ট্রাম্প কি বলছেন, যে তিনি জাতিসংঘ থেকে সমস্ত তার যে আস্থা ছিল সেটা তুলে নিয়েছেন। শুনুন। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to this. So I've always felt that the UN has tremendous potential. It's not living up to that potential right now. It really isn't, hasn't for a long time. It has, there are great hopes for it.
but it's not being well run, to be honest, and they're not doing the job. A lot of these conflicts that we're working on should be settled, or at least we should have some help in settling them. We never seem to get help. That should be the primary purpose of the UN, the United Nations, and again, it's got great potential, and based on the potential, we'll continue to go along with it, but they got to get their act together. What would they need to do to get their act together? Well, they got to be fair to countries that deserve fairness. They have some countries, as you know, that are outliers that are very bad, and they're being almost preferred as countries to those that do their job and are doing a good job, and they have to really, they're going to end up losing, a lot of countries, they're going to end up losing their credibility like other organizations, and then they're going to be nothing. The potential of the United Nations, and not everybody agrees with me on this, the potential of the United Nations is fantastic if properly run. So we'll see what happens. How much money are you willing to take away from them? Well, we're taking away a little bit, but we're not looking to take away money. This is so important that we're really, as you know, the United Nations is largely funded by us. But, and it shouldn't be. It should be funded by everybody, but we're disproportionate, as we always seem to be. But it's something that if it ever lived up to the potential, in 10 minutes it would make up the difference. That's the kind of power it could have. Right now it doesn't have that power. খুব স্পষ্ট নিজবাবু আপনি শুনতে পেলেন যে সেখানে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে কোনোভাবেই এই সংস্থার উপর আস্থা রাখা যায় না এবং এটা স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে না, সন্দেহ প্রকাশ করলেন। তারপরে এরকম একটা ফেসবুক পোস্ট। ক্রেডিবিলিটি নিয়ে সরাসরি প্রশ্ন করেছেন আসলে এই সংস্থাটির ক্রেডিবিলিটি নিয়ে। তারা বলছেন যে এই সংস্থাটির একটা ভালো পটেনশিয়াল ছিল, একটা ভালো সম্ভাবনা ছিল, কিন্তু সেটা তারা নিজেরাই নষ্ট করেছে। এভাবে চলতে পারে না, এবং তারা বলেছেন তারা কিছু অংশ সেখান থেকে তুলে নিয়েছে, অর্থ সাহায্য, কিছু, পুরোটা না, তারা কিছু অর্থ সাহায্য কমিয়ে দিয়েছে এবং ভবিষ্যতে তারা আরো দেখবে এই ব্যাপারে। তো আমার মনে হয় যে এই মুহূর্তে মার্কিনীদের প্রেসিডেন্ট এবং পৃথিবীর অন্যতম মহাশক্তিশালী একটি দেশের প্রেসিডেন্ট যদি এই বক্তব্য দেন, আমার মনে হয় না যে এটা নিয়ে আমি আবার নতুন করে কিছু বলবো, মানে এখানেই প্রমাণিত হয়ে যায় আর কি, সেই অর্থে আমি কথাটা বলছি। সুতরাং এখানে আমি যখন বারবার বলছি যে এই রিপোর্টটি একপেশে, এই রিপোর্টটি নিরপেক্ষ নয়, কিন্তু এই বোকামোটা কেন করলো? মানে যে এই পোস্টটা করেছে বাংলাদেশের এই যে জামাতের যে সদস্য, কেন সবাইকে জানিয়ে দিচ্ছে যে তারা এই রিপোর্টটা তৈরি করেছে? মানে এটা বোকামো নয়? এগুলো কেন জানেন? এগুলো হচ্ছে যে অনেক সময় হয় কি, মানুষ তার ক্রেডিট নেবার জন্য, মানে যে আমি সেই লোক, বারবার আপনার কানের কাছে এসে বলা, বুঝতে পেরেছেন তো, আমি আসলে সেই লোক, এই আমি আসলে সেই লোকটা প্রমাণ করার জন্য, মানে আমরা এই মানুষের যে এই সামান্য যে সেন্সটুকু, এটাও আমাদের ক্ষেত্রে অনেক সময় বিলোপ হয়। আমাদের জীবনের ক্ষেত্রে আমরা আসলে মানে আমরা স্বাভাবিকভাবে দেখেছি যে অনেক ধরনের খুব গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপারও মানুষ তার এই আমি সেই লোকের কারণে, এটা আমাদের জন্য অবশ্য যদিও খুবই পজিটিভ, এই ভুলটা আমার কাছে বেটার, ভালো হিসেবে এসেছে, এটা আমার পক্ষে গেছে, ফলে আই এম হ্যাপি উইথ দিস মিস্টেক। এখন আমি যখন আপনাকে ক্রমাগত একটা কথা বলছি যে এই রিপোর্টটা একপেশে, এই রিপোর্টটা নিরপেক্ষ নয়, স্বাভাবিকভাবেই দর্শকরা নিশ্চয়ই এগুলো জানতে চাইবেন যে আমি কেন এটা বলছি। গত পরশুদিন আমি এগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরেও আমার মনে হয় 2-1 পয়েন্ট বলা প্রয়োজন। এই রিপোর্টটা যারা পড়বেন, আমি 52 পেজ পর্যন্ত পড়েছি, এই রিপোর্টটা যারা পড়বেন সেখানে তারা প্রথমেই প্রশ্ন তুলবেন এদের না ন্যারেটিভ এবং তাদের যে আপনার কিছু ভিজুয়াল তারা দিয়েছে সেগুলোর অ্যানালাইসিস নিয়ে। যেমন ধরা যাক একটা ছবির ভিতরে একটা শিশু বসে আছে এক কোণার ভিতরে, সেটাকে মাইক্রোস্কোপ দিয়ে অনেক বড় করে একটা দেখানো হচ্ছে। আমার না ঠিক প্রশ্ন এসেছে, যাচ্ছা এই মাইক্রোস্কোপ দিয়ে এই ছোট বাচ্চাটির ছবিটা দিয়ে এখানে কি প্রমাণিত হলো? তারপরে আপনার ধরা যাক যে পুলিশ টিয়ার গ্যাস মেরেছে, সে টিয়ার গ্যাসকে মাইক্রোস্কোপ দিয়ে বড় করে দেখানো হচ্ছে। মানে ওরা যে কি প্রমাণ করতে চাইছে এবং কি বলতে চাইছে, প্রথমত এটা ক্লিয়ার না। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে তারা যাদের ভাষ্য নিয়েছে, এই জায়গাটাতেই আসলে এই যে সাদিক কাইয়ুম যে আছে, এই যে এমডি আবু সাদিক ওরফে কাইম, এই কাইমের বক্তব্যটা জরুরি। আমরা এই জায়গাটাতে আসবো দাদা, এই রিপোর্টটা নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে এর যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে মোদির কাছে তাহলে কি পাওয়ার এলো, ডোনাল্ড ট্রাম্প কি বললেন, আমরা একবার শোনাই, চলুন আপনাদের।
Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved in regime change during the Biden administration, and then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? Soros, and what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. খুব স্পষ্ট করে ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন যে আমরা এটা নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিলাম। এরপর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বললেন সেটাও আসুন শোনাই। जहां तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए, भारत न्यूट्रल नहीं है, भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति। हम पहले दिन से ही, और मैंने राष्ट्रपति पुतिन को उनकी मौजूदगी में मीडिया के सामने कहा था कि ये समय युद्ध का नहीं है, और मेरा एक कन्विक्शन है कि समस्याओं का समाधान युद्ध के मैदानों में नहीं निकलता है, वो टेबल पर चर्चा करके ही निकलता है। খুব স্পষ্ট দাদা, আপনিও শুনলেন যে একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিয়েছেন এবং নরেন্দ্র মোদী বলছেন যে আমরা শান্তির পক্ষে। দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এবার এই জায়গাটা আলোচনায় আসবো যে কে এই ব্যক্তি যিনি এই পোস্টটা করলেন এবং এর উদ্দেশ্যটা কি ছিল, নজর রাখবো। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। দাদা এই যে জামাতের এটা কি বোকামো বলবেন, যে প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম যে কে এই ব্যক্তি যিনি এই পোস্টটা করেছেন এবং এর উদ্দেশ্যটা কি? আমার মানে ধরা যাক যে আমি ব্যক্তিগতভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করব যে এই সত্যটা সামনে চলে এসেছে, বাট আমি যদি ব্যাপারটাকে একটু নিউট্রালি বিবেচনা করি আর কি, যদি আমি ওই জায়গাটাতে থাকতাম আমি অন্তত পক্ষে বলতাম না, সেই অর্থে এটাকে আপনি বোকামি বলতে পারেন। বিকজ তার এই ঘটনার কারণে মানে আমি যদি পার্টিজান হিসেবে চিন্তা করি সেক্ষেত্রে ডেফিনেটলি আমি বলবো যে এই কথাটা বলার মধ্য দিয়ে সে আমাদের হাতে যেই অস্ত্রটা তুলে দিয়েছে বা আমরা যে কথা বলেছিলাম সেটা সত্যতা সে প্রমাণ করেছে। কেমন ফলে বোকামি শব্দটা ওই জায়গাতে আমি বলবো যে ইয়েস, সে তো এটা বলে দিয়েছে, চুপ থাকতে পারতো। তো এটার ফলে আমার জন্য, যেহেতু আমি একটি রাজনৈতিক দলের আদর্শ ধারণ করি, আমি একটি রাজনৈতিক দলের সাথে রয়েছি, ফলে এটা আমার পুরোপুরি আমার জন্য হয়েছে এবং স্বাভাবিকভাবে এটা সাধারণ মানুষের জন্য, শুধু আমার জন্য কেন আমি বলছি, এটা সাধারণ মানুষ যারা সত্য জানতে চায়, যারা নিরপেক্ষতা সম্পর্কে খুবই সচেষ্ট এবং যারা আসল কি হয়েছে জানতে চায়, তাদের জন্য এটা খুবই ভালো হয়েছে। এবং জাতিসংঘের এই রিপোর্টটা আর হয়তো আর কিছু পেজ আমার বাকি আছে, বাট যতটুকু পড়েছি এর মধ্যেই আমি ধরেন প্রায় 52 পেজেস পড়েছি, তো আমি প্রায় এইটার উপরেই 100 পেজেসের মতো আপনাকে একটা রিপোর্ট দিতে পারি যে তাদের নিরপেক্ষতা কিভাবে আমি প্রশ্নবিদ্ধ করতে পারি। এই জায়গাতে ধরা যাক যে একটা ঘটনা ঘটেছে, একটা ঘটনার ক্ষেত্রে আপনাকে তদন্ত করতে বলা হলো, আপনি তদন্তটা কি করবেন? যে যিনি সেই ঘটনাটা ঘটিয়েছেন তার ব্যাপারে এক ধরনের ব্যাপার আছে যে উনি ঘটনাটা ঘটিয়েছেন, ঠিক আছে, কিন্তু প্রশ্ন উঠেছে যে এখানে আসলে অনেকগুলো মানুষ জড়িত ছিল, আপনি তো প্রত্যেকটা সম্ভাবনা যাচাই করবেন এবং এটা এভিডেন্ট। ফলে ঘটনাটা যেটা হয়েছে যে একটি পক্ষের বক্তব্য নিয়ে একটি দলের, এবং এখানে দেখেন একটা কথা পরিষ্কার ভাবে বলা আছে, উক্ত প্রতিবেদন প্রণয়নে সকল স্টেক হোল্ডাররাই কোনো না কোনো ভাবে যথাসম্ভব সহযোগিতা করেছে। তো এই স্টেক হোল্ডাররা কারা? এই স্টেক হোল্ডাররা হচ্ছে হিজবুত তাহরির, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি, তারপরে হচ্ছে যে তারা তো আছেই, তারপর হচ্ছে যে যেসব সমন্বয়কদের কথা বলা হচ্ছে তারা, ইউনুস বাহিনী তারা, এখানে মুসলিম লীগ আছে, এখানে তারপরে হচ্ছে যে জাতীয় পার্টি ঠিক আমি নট শিওর, জাতীয় পার্টির একাংশ আছে যেটা মূল জাতীয় পার্টিকে ছেড়ে চলে এসেছে, তারা আছে। এইভাবে বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী যত রকমের স্টেক হোল্ডাররা আছে তারা প্রত্যেকেই সহযোগিতা করেছে, তথ্য দিয়েছে। এখন আপনি একটা তদন্ত করতে যাওয়ার পরে আপনাকে তথ্য দিচ্ছে হচ্ছে তারা, যারা তাদের ভিউটা ওইখানে দেখতে চায়, তাদের ভিউটা আপনি সেখানে প্রকাশ করেছেন। ফলে এই রিপোর্ট আপনি গ্রহণ করবেন কি করে? মানে
আপনি যদি খুবই নিরপেক্ষ বা আপনি যদি মনে করেন একটা নির্মোহ, আমি নিরপেক্ষ বলবো না, আমরা সবসময় সত্যের পক্ষে, যেটা নরেন্দ্র মোদীজি বলেছেন আমরা সেরকমই বলছি যে আমরা সত্যের পক্ষে, নিরপেক্ষ বলছি না, বলছি নির্মোহ, অর্থাৎ যেটা সত্যি সেটাকে প্রকাশ করবার জন্য। আচ্ছা, এই যে যিনি এটা লিখেছেন, এই যে এমডি আবু সাইদ, ইনি কে, নাকি কি চেনেন আপনি ব্যক্তিগতভাবে? এবং ইন্দিরাজি, আমি কিন্তু আপনাকে একটা কথা বলি, আমরা কিন্তু বারবার অভিযোগ করেছি যে এই খুনের সাথে জামাত ইসলামী জড়িত। শিবিরের ছেলেপেলেদেরকে আমার কাছে 50 থেকে 60টা ভিডিও আছে, ছবি আছে, যেখানে জামাত শিবিরের ছেলেপেলেরা গুলি করছে, একদম চিহ্নিত সন্ত্রাসী। জামাতের ছেলেরা যেখানে গুলি করে মানুষ মারছে সেগুলোর ভিডিও আমার কাছে আছে, ছবি আছে। তাহলে আপনার কি মনে হয় যে এই যে শিবিরের, এটা হচ্ছে এই ছেলেটার কথা আপনি জিজ্ঞেস করেছেন, এ হচ্ছে জামাতে ইসলামের যে ছাত্র শাখা, তাদেরকে ছাত্র শিবির বলা হয়। এই ছাত্র শিবিরের সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের যেই সংগঠনটি আছে, ছাত্র সংগঠনটি, তার প্রধান হচ্ছে এই ছেলেটি। মজার ব্যাপার কি জানেন, এই ছেলেটি গত প্রায় 10, 11, 12 বছর ধরে আপনার তার নাম লুকিয়ে, তার সমস্ত কিছু লুকিয়ে আওয়ামী লীগের ভেতরে সে তখন আওয়ামী লীগ নিয়ে কথা বলছে, বঙ্গবন্ধু নিয়ে কথা বলছে। আমি জানি না আপনারা জানেন কিনা, এটাও একটা চাঞ্চল্যকর ব্যাপার যে সে বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে সে বঙ্গবন্ধু প্রেমী সেজে, সে মানে এত সূক্ষ্ম অভিনয়ের মাধ্যমে সে বঙ্গবন্ধুর একজন ভক্ত হিসেবে এতদিন সে ছিল। এই ঘটনার পরপরই সে প্রকাশ করেছে সে আসলে ছাত্র শিবির করতো। এটা আমি বলছি যে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার আমাদের জন্য, এই জিনিসটা জানবার পর। আর আরেকটা ব্যাপার আপনাকে একটু জানিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধান বিচারপতি যাতে দুপুর 12টার ভেতরেই পদত্যাগ করে, এই জন্য এই ছেলেটি আলটিমেটাম দিয়ে প্রায় 2-3 হাজার ছেলে পেলে নিয়ে সুপ্রিম কোর্টের সামনে তখন মিছিল করেছে। সুপ্রিম কোর্টের সামনে তখন আপনার অনেক বড় ধরনের তারা আপনার ওইখানে যাকে বলা হচ্ছে ভাঙচুর করেছে, যে প্রধান বিচারপতি যদি না সরে যান এবং অন্যান্য অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা না সরে যান, তারা সেখানে আপনার সহিংসতা চালাবে। এই ছেলেটি ওই ঘটনাটিরও লিড দিয়েছে। তো এই ধরনের একটি ছেলে, দেখেন এই ধরনের একটি ছেলে, দাদা, যেটা বলতে হয় এরপরে যে তার যুক্ত থাকার কথা সে নিজে বড় বড় করে সোশ্যাল মিডিয়া ওয়ালে পোস্ট করছে যে সে রিপোর্টের সঙ্গে যুক্ত ছিল কাদের না, জাতিসংঘের মতো একটা সংস্থার, তাদের যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন, সেখানকার রিপোর্ট সে কাজ করেছে। আপনাকে আমি ছোট উদাহরণ দিয়ে বোঝাই। ধরা যাক যে আমি কোন একটি রাষ্ট্রে, আমার বিরুদ্ধে অভিযোগ আছে যে আমি সহিংসতার মধ্যে ছিলাম এবং আমার সংগঠনটা সহিংসতার মধ্যে ছিল। একই সাথে আমি এককভাবে লিড দিয়ে এই সহিংসতার বিভিন্ন পর্যায়ে, সাদিক কাইয়ুম নিজের হাতে সহিংসতা করেছে, লাঠি দিয়ে সে পিটিয়েছে, সেসব ছবি আমাদের কাছে আছে। যে সেটিকে আপনি দেখছেন বাংলাদেশের ফ্ল্যাগ এখন মাথাতে, সে নিজে লাঠি দিয়ে পিটিয়েছে, সে আপনার ভাঙচুর করেছে, সেসব ছবি আমাদের কাছে আছে। এই যে যাকে আপনারা দেখছেন এখন এমডি আবু সাদিক কায়েমকে, যেই ছেলেটি প্রধান বিচারপতিকে উৎখাতের জন্য লোকবল নিয়ে প্রেসার দিয়ে, আপনি কি কল্পনা করতে পারেন যে পশ্চিমবঙ্গের বা কলকাতা হাইকোর্টের একজন প্রধান বিচারপতিকে 2000 মানুষ গিয়ে আক্রমণ করলো, সেই মানুষটি আবার একটা রিপোর্ট প্রণয়নের কাজে সে আসছে, এটা কি আপনি আদৌ কল্পনা করতে পারেন? কিন্তু বাংলাদেশে এটা কল্পনা করা সম্ভব। কিন্তু এরপরে যেটা ঘটবে দাদা, এরপরে যেটা ঘটবে সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর ওপর তো দায়িত্ব দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, ভারত তো শান্তির পক্ষে বরাবর। তাহলে এই যে আলোচনাতে, হ্যাঁ, জি আপনি বলুন। ভারত তো শান্তির পক্ষে, আর বাংলাদেশ থেকে বারবার তাদের সেনা মহল থেকে দাবি উঠেছে, প্রাক্তন কর্নেল যারা, তারাও দাবি তুলেছে যে তারা নাকি কলকাতা দখল করে নেবে, ভারত দখল করে নেবে, সেভেন সিস্টার্স দখল করে নেবে। তাহলে এবার কি তারা বুঝতে পারছে যে কি বিপদটা তারা করে বাঁধিয়ে বসে আছে? শুধু এখানেই নয় ইন্দিরাজি, আমরা মনে হয় আমাদের এই প্রোগ্রামগুলোতে কয়েকটা বিষয় আলোচনা করেছি। আপনি তো ওই দুটো কথা বললেন। আইএসআই ট্রেনিং ক্যাম্প হয়েছে ঢাকাতে, ঢাকাতে আইএসআই অফিসাররা এসছে, সিলেটে হয়েছে, রংপুরে হচ্ছে। আমরা সেদিন এই সংবাদটা দিয়েছিলাম, এই টেলিভিশন সেটা উচ্চারিত হয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো আপনার বর্ডারে কি ধরনের অপারেশন চালাচ্ছে সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে, সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প বলেছে যে বাংলাদেশের বিষয়াদি এটি আমি নরেন্দ্র মোদীর বিবেচনার উপরেই, অর্থাৎ এটার মিনিং করে দাঁড়ায় তার বিবেচনার উপর। এখন প্রশ্নটা হচ্ছে এমন যে বাংলাদেশের দেখভাল নরেন্দ্র মোদী করবেন, এটার মানে কি? অনেকেই ধরেন এটা নিয়ে প্রশ্ন তুলবে, আমরা কি কলোনিতে থাকি কিনা, এই কিনা সেই কিনা, এটা কি কলোনিয়াল একটা মেন্টালিটি কিনা, নানান ধরনের প্রশ্ন আমি নিশ্চিত বিশেষ করে যারা বাপ আছে তারা সবার আগে উঠাবে। আমার মনে হয় তাদের জন্য একটু তর্জমা করে দেওয়া ভালো। সেটা হচ্ছে যে প্রত্যেকটি দেশেরই
তার অন্য দেশের যাদের সাথে তাদের ডিলিংস হয় তাদের ব্যাপারটা পলিসি থাকে। ভারতের সাথে বাংলাদেশের একটা লম্বা সময়ের সম্পর্ক, বাণিজ্য বলেন, শান্তির কথা বলেন, আপনি যে কোনো বিষয়াদি, বাংলাদেশের সাথে ভারতের একটা খুবই গভীর আত্মিক সম্পর্ক। 1971 সালের কথা আমরা বারবার বলেছি, সেগুলো নিয়ে আর বলার প্রয়োজন মনে হয় না আছে। এরপরে আপনি বাণিজ্যর কথা বলেন, শান্তির কথা বলেন, দুই দেশের সৌহার্দ্যের কথা বলেন, নিরাপত্তার কথা বলেন, তিন দিকে বেষ্টিত ভারতের সাথে আমাদের বর্ডার। সুতরাং নিরাপত্তার ব্যাপারে আমাদের দুজনের যদি দুই রাষ্ট্রের যদি একটা সহযোগিতা না থাকে, তাহলে আপনি দুই দেশের শান্তি আপনি রক্ষা সঠিকভাবে করতে পারবেন না। ফলে আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর কোন ধরনের উস্কানি ছাড়া, কোন ধরনের কিছু ছাড়া ভারতের উপরে এই ইউনূস বাহিনীর লোকেরা এবং যারা জঙ্গি আছে, বাংলাদেশের সবাই না, এই কিছু পার্টিকুলার, এই যে যাদের কথা বলেছে যে স্টেক হোল্ডাররা, তারা ঝাঁপিয়ে পড়লো ক্রমাগতভাবে ভারতকে গালিগালাজ, ভারতের পতাকাকে পদদলিত করা। বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের ভূখণ্ড থেকে অন্য একটি দেশের পতাকা যখন পদদলিত করা হয়, এটা কিন্তু যুদ্ধ ঘোষণার শামিল, মাথায় রাখতে হবে। দখলদার ইউনূস বাহিনীর একজন উপদেষ্টা সে বলেছে ভারতের একটা অংশকে দখল করে নিতে হবে, পরিষ্কারভাবে বলেছে। এগুলো কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। যেই দিন ভারতের পতাকাকে পদদলিত করা হয়েছে, আইন মতে ভারত কিন্তু তখনই এই জঙ্গিদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারতেন। তার পুরোপুরি সেই ক্ষমতা আছে যে ভারতকে অপমান করা হচ্ছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। ভারত যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, ভারতের সাথে তো আমাদের কোনো শত্রুতা কখনো ছিল না, নেভার। ফলে এই যে ভারতের ভূখণ্ডকে অস্থির করে তোলা, এই যে ভারতের জনমানুষের বিরুদ্ধে ক্রমাগতভাবে বক্তব্য দেওয়া, ভারতের গণমাধ্যমকে বাংলাদেশ থেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা, যে ভারতের গণমাধ্যম কোন কথাটা বলবে বা কোন কথাটা বলবে না। এমনকি আজকে আমি যে প্রোগ্রামটা করছি, এই প্রোগ্রামটার কমেন্টে গিয়ে দেখবেন এদের এটা পছন্দ হচ্ছে না, তারা নিয়ন্ত্রণ করতে চায় যে আপনি কেন বাংলাদেশ বিষয়ে কথা বলবেন, আপনি কেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবেন। একদম দাদা, আপনি বলতে বলতেই আমি কমেন্ট গুলো দেখছিলাম এবং সেখানে বাংলাদেশিরা, মানে যে নামগুলোতে কমেন্ট এসেছে, আমরা বুঝতে পারছি না তারা কোন দেশীয় মানুষ, কিন্তু দেখে মনে হচ্ছে তারা বাংলাদেশীয়। মানে এই কমেন্ট গুলো যে আমি জনসমক্ষে পড়বো, সেই ভাষাগুলো এতটাই নিম্ন বর্ণের এবং নিম্ন রুচির যে সেগুলো এইভাবে পাবলিক প্ল্যাটফর্মে অন্তত আমার মুখে আসবে না। আমি সেই কারণে কমেন্ট গুলো আজকে পড়তে পারলাম না। অনেক কমেন্ট হয়েছে, প্রায় 3000 মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি লাইভে, তারাও শুনছেন, তারাও দেখছেন। আমি আপনাকে একটা তথ্য দেই, সেটা হচ্ছে যে আজকে যারা আপনার এখানে নোংরা মন্তব্য করছে, ভয়ানক মন্তব্য করছে, এরা বাংলাদেশের একটা অংশকে রিপ্রেজেন্ট করে। বাংলাদেশে যারা মুক্ত বুদ্ধি, মুক্ত চর্চা, যারা ভাবেন, বিজ্ঞান চর্চা করেন, যারা পড়াশোনা করেন, আনফরচুনেটলি এটা একটা দুঃখজনক ব্যাপারও বটে যে তারা এই প্রোগ্রামগুলোতে মন্তব্য করা উচিত। দেখবেন এই যে 3000 জন দেখছেন, তাদের মধ্যে এমন সংখ্যা অনেকে আছে কিন্তু তারা মন্তব্য করেন না। তারা ভাবেন যে আমি একটা মন্তব্য করলে এই যে নোংরা যারা আছে তারা উল্টা গালিগালাজ করবে, বা আবার যদি পুলিশে, যেমন আজকে জামাতের এক নেতার কন্যা ঘোষণা দিয়েছে যারা ফেসবুকে হা রিয়েক্ট দিবে তাদের পোস্টে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আজকেই সেই ঘোষণাটা দিয়েছে। অর্থাৎ আপনি হাসির রিয়েক্ট যদি দেন কোনো কথাতে তাদের, তাহলে আপনাকে আইনের আওতায় আনা হবে। সুতরাং ওরাও মন্তব্য করছে না। ফলে আমি খুবই দুঃখিত যে প্রায়ই আমার সাথে যখন প্রোগ্রামগুলো হয় বা বাংলাদেশ বিষয় প্রোগ্রাম হয়, আপনাদেরকে অনেক ধরনের নোংরা গালিগালাজের মধ্য দিয়ে যেতে হয়। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ একটা ব্যাপারে যে আপনারা এইসব ব্যাপারে সবসময় খুবই সহনশীলতা দেখিয়েছেন, আপনারা কখনো আপনারা বুঝেছেন যে কি হচ্ছে আসলে। ফলে একটা রাষ্ট্রকে কিন্তু আপনি এইভাবে সূচিত করে ফেলতে পারবেন। এবং এই লোকগুলোকে রিপ্রেজেন্ট করে কারা? যারা বলছে আমরা স্টেক হোল্ডার, এবং এই লোকগুলোই কিন্তু জাতিসংঘে রিপোর্টে সহযোগিতা করেছে। এদের অদ্ভুত বিষয়। এবং কালকে তো আমরা সেই প্রমাণটাও দেখিয়ে দিয়েছি যে এই ইউনাইটেড নেশনসের যে প্রতিনিধি এসেছিলেন বাংলাদেশে, তার সঙ্গে মোহাম্মদ ইউনূসের কি গলায় গলায় ভাব। মানে নিজের দেশে অন্য দেশের প্রতিনিধিকে নিয়ে এসে রিপোর্টটা হাতে তুলে দিয়ে বলা হয়েছে এটা ছেপে দিন, সেটা ছেপে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে নরেন্দ্র মোদীর কাছে গেল ক্ষমতা বাংলাদেশে শান্তি ফেরাতে। কি হবে তারা বোধহয় এবার বুঝতে পারছেন যে পরিস্থিতি কোন দিকে গড়াবে। একটা কথা এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যেটা নিয়ে আলোচনা উঠবে। আমার মনে হয় এই প্রসঙ্গটা আমরা একটু এখানে যোগ করে রাখি। সেটা হচ্ছে যে মিস্টার ট্রাম্প আপনার যেটা বলেছেন যে আমেরিকান ডিপ স্টেট এখানে ইনভলভ ছিল না। নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন যে কোন রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রের একটা মেকানিজম অন্য রাষ্ট্রে প্রয়োগ হয়েছে কিনা এটা তিনি প্রকাশ্যে স্বীকার করবেন না। এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। স্টেট ডিপার্টমেন্ট অর্থাৎ বাইডেন প্রশাসনের স্টেট ডিপার্টমেন্টের যে মাইক বেন্স
পরিষ্কার করে বলেই দিয়েছেন। এটা নিয়ে মনে হয় আমরা দুটো প্রোগ্রাম অলরেডি করেছিও, হ্যাঁ। যে কিভাবে তাদের ডিপ স্টেট গুলো এখানে অপারেট করেছে, কিভাবে তারা এলজিবিটি কে প্রমোট করেছে, সেটা নিয়ে একটা ক্যাওয়াস তৈরি করতে চেয়েছে, কিভাবে তারা সাংবাদিক, তারপরে শিক্ষক এদেরকে অর্থ দিয়েছে, এবং সেটার লিস্টও আমাদের কাছে এই মুহূর্তে আছে। ফলে আমার মনে হয় এইটা যারা একটু পড়াশোনা করেন তারা বুঝবেন। এবং মাইক বেঞ্জ গতকালকে দেখলাম যে আরেকটি ভিডিও তিনি করেছেন, যে তাদের একটা ম্যানুয়ালও আছেন যে কিভাবে তারা একটা দেশকে অস্থিতিশীল করে তোলেন, কিভাবে করে তোলেন। এগুলা লং হিস্ট্রি, লং রেকর্ড আমেরিকার আছে। আপনারা যদি কেউ রেজিম চেঞ্জ এগুলোর উপরে বেশ কিছু লিডিং বই আছে, সেগুলো পড়লেও দেখা সম্ভব। আমাদের আলোচ্য বিষয় যে জায়গাটা আসছে সেটা হচ্ছে যে এই যে ট্রাম্প নিজেই, মানে এর থেকে বড় উদাহরণ, মানে আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু জিনিস আমাদের পক্ষে, অর্থাৎ আমার রাজনৈতিক ভাবনার পক্ষে এমন ভাবে কাকতালীয় ভাবে গেছে যেটা আমার কাছে বিস্ময়কর। যেমন যখন ইউনাইটেড নেশনস এর রিপোর্টটা আসছে, তার আগেই আমেরিকা ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস থেকে তাদের সাহায্য তুলে নিয়েছে। আমি যখন এই নিরপেক্ষতার প্রশ্ন তুলেছি, তখন শিবিরের এক নেতা এসে বলে দিয়েছে যে এই রিপোর্টটা আমরা তৈরি করেছি, এবং আমাদের সাথে তাদের সাথে কারা কারা ছিল সেটাও বলেছে। ফলে এইসব ঘটনাগুলো এত বেশি আমাদের সাথে চূড়ান্ত ভাবে গেছে, মানে আমাদের দাবিগুলোর পক্ষে। এখন আপনি একটা রিপোর্ট করছেন ইউনাইটেড নেশনস, সেই রিপোর্ট যদি আপনাকে লিখে দেয় বা আপনাকে বলে দেয় এমন রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিরা যারা নিজেরা সহিংসতাতে ছিল, এই ছেলেটির লাঠি হাতে, আমি আপনাকে আজকের প্রোগ্রামের পরে ভবিষ্যতে যদি এটা নিয়ে আলোচনা হয়, আমি এই ছেলেটির লাঠি হাতে, এই ছেলেটি কি করছে না করছে সেই সময় সেগুলোর ছবি আমি আপনি দিলে আপনি বিস্ময় হয়ে যাবেন যে সেই ছেলেটি এই কথা বলছে, যেই ছেলেটির হাতে লাঠি ছিল, যেই ছেলেটি সহিংসতাতে ছিল। আবার সে বলছে যে স্বচ্ছতার সঙ্গে নাকি সে কাজ করেছে, স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছে। অবশ্যই তার পক্ষে স্বচ্ছতা বলতে কি বোঝায়, যে তার দল যাতে কোনোভাবে অভিযুক্ত না হয় সেই দিকটা সে রেখে গেছে দায়িত্বে, এইটাকে সে খুবই স্বচ্ছভাবে পরিচালনা করেছে। আচ্ছা, 3000 পুলিশ যে মারা গেছে বা খুন করা হয়েছে, এই কথাটা কালকেও বলেছিলেন যে তার কেন উল্লেখ নেই এই রিপোর্টে। 3000 পুলিশকে যে মেরে ফেলা হয়েছে, আওয়ামী লীগের কর্মীদেরকে যে হত্যা করা হয়েছে 5 থেকে 8ই অগস্ট, যেই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে না বলে তারা বলছে, যেটার কারণে আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে গেছি, আপনি মনে হয় জানেন সে কথা। আমরা সেখানে দেখিয়েছি যে কত মানুষকে হত্যা করা হয়েছে, কত মানুষকে আহত করা হয়েছে। সংখ্যা, বাংলাদেশে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে, বাংলাদেশে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছে, বুদ্ধিস্ট আছে, তাদেরকে যে হত্যা করা হয়েছে, বিভিন্ন পুরোহিতকে দেখেছি। তারপরে আমরা এরপরে দেখেছি চিন্ময় প্রভুকে কি পরিমাণ টর্চার করা হয়েছে, কিভাবে আইনের শাসনের সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে। এগুলো কোনো কিছুই এই রিপোর্টে উল্লেখ নেই, এবং এই রিপোর্টটা যে কারা তৈরি করেছে তার প্রমাণ আজকে আমরা দেখিয়ে দিলাম। এবং এটা কিন্তু বলবো যে আমাদের একটা বড় বোকামো। এরপর দেখা যে ট্রাম্পের এই নির্দেশের পর বাংলাদেশে শান্তি ফিরতে কতটা সময় লাগে বা কবে ফিরে আসে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সঙ্গে থাকবার জন্য, এবং যে তথ্যগুলো, যে আপডেটগুলো আপনি দিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের নজর অবশ্যই থাকবে বাংলাদেশে শান্তি ফিরুক, এটা আমরা বরাবর চাই। সেই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে, এবং এরপরে কোন দিকে যায় পরিস্থিতি তার সমস্ত আপডেটও আমরা তুলে ধরবো।